তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন গল্প। আশা করি এই গল্পটা তোমাদের খুব ভালো লাগবে। তো দেখতে থাকুন গল্পটায় কি ঘটেছিল। এই গল্পে মা ও ছেলের সঙ্গে ঘটে যাওয়া একটি মুহূর্ত, সেই ঘটনাটি তোমাদেরকে শোনাবো আজকে। তো আর দেরি না করে চলো গল্পে ফিরে যাওয়া যাক। আমার নাম রিজু, আমি ক্লাস 9-এ পড়ি। আমার বাবা অনেকদিন আগেই, যখন আমি 5 বছর বয়স ছিল, সেই সময় একটি কার অ্যাক্সিডেন্টে মারা যায়। হঠাৎ করেই আমাদের ওপর একটি বড় বিপদ নেমে আসলো। তো আমরা কিছু বুঝে পাচ্ছিলাম না কি করব। তো শহরে অনেক খরচা, তাই আমরা ঠিক করলাম গ্রামে এসে থাকবো। তো মার সঙ্গে আমি গ্রামে চলে আসি অনেক ছোটোবেলায়। এখন গ্রামেই বড় হয়েছি, গ্রামের স্কুলে পড়াশোনা করি। একদিন হঠাৎ করে মা মা খুব অসুস্থ হয়ে পড়ল। তো আমি তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার বলল টেনশনের জন্য মাথা ঘুরে গিয়েছিল, চিন্তার কিছু নেই, কিছু ওষুধ দিয়েছি, ঠিক হয়ে যাবে। তারপর মাকে বাড়ি নিয়ে আসলাম, আমি খুব সেবা যত্ন করলাম। আস্তে আস্তে মা সুস্থ হতে লাগলো। আমি কয়েকদিন স্কুলে যাইনি, তো ভাবলাম একটু বাইরে খেলতে যাব। বাইরে খেলাধুলা করে দুপুরবেলায় বাড়ি আসলাম। এসে খাওয়া দাওয়া করে নিলাম। তারপর মা আমাকে বললো যা একটু রেস্ট করে নে। আমি রুমে গিয়ে শুয়ে পড়লাম। কয়েক ঘন্টা পর মা ডাকলো, গিয়ে দেখি মা স্নান করছে। মা আমাকে বললো আমার পিঠে একটু সাবান দিয়ে দে। আমি একটু লজ্জা বোধ করলাম। তো মার শরীরটা ভালো নেই দেখে আমি সাবানটা হাতে নিয়ে তার পিঠে ঘষতে লাগলাম। পিঠে ঘষতে ঘষতে আমার যেন এরকম মনে হচ্ছিল, যেন আমার নিচের বাবাজিটা দাঁড়িয়ে যাচ্ছে। আমি ভাবতে লাগলাম এটা কিরকম কি হচ্ছে আমার সঙ্গে। হঠাৎ করেই মা বলল ভালো করে হাত দিয়ে ডলে দে। আমি মায়ের কথা মতন ভালো করে হাত দিয়ে পিঠে ডলতে লাগলাম। সারা পিঠ ডলে ভালো করে পরিষ্কার করে দিলাম। তারপরে জল দিয়ে সাবানের ফেনাগুলো ধুয়ে দিলাম। মা বলল আরেকবার দিয়ে দে, এবার ঘাড়ের পিছনগুলোতেও ভালো করে দিয়ে দিস। আমি মায়ের কথা মতো সেরকমই আবার সাবান নিয়ে গোটা পিঠে, ঘাড়ে সব জায়গায় ডলে দিতে লাগলাম। এতে তো আমার সম্পূর্ণটাই একদম বাবাজিটা একদম যেন কীরকম হয়ে যাচ্ছে। আমি নিচের দিকে তাকিয়ে দেখি যেন খাড়া হয়ে দাঁড়িয়ে আছে, প্যান্ট ফেটে বেরিয়ে যাচ্ছে। আমি নিজেকে অনেক ধরে রাখার চেষ্টা করলাম, কিন্তু পারছিলাম না। তাই দেরি না করে আমি মাকে বললাম তুমি স্নান সেরে নাও, আমি ভেতরে গেলাম। তাই বলে ভেতরে এসে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম সেই দৃশ্যগুলো। ভাবতে ভাবতেই কখন জানি বৈকাল হয়ে গিয়েছে। আমি আবার পড়তে বসে পড়লাম। পড়া শেষ করে সন্ধ্যার সময় উঠলাম। মা আমার জন্য দুধ নিয়ে আসলো। আমি দুধটা খেলাম, খেয়ে আবার পড়া শুরু করলাম। পড়তে পড়তেই মার সাথে আমি আবার সেই কথা ভাবতে লাগলাম। ভাবতে ভাবতে মাথায় কুবুদ্ধি চেপে বসলো। ভাবতে লাগলাম মাকে যদি কাছে পেতাম। এসব ভাবতে ভাবতেই অনেক দেরি হয়ে গেল। মাকে কাছে পাওয়ার আশাতে নতুন নতুন বুদ্ধি খাটাতে লাগলাম। ভাবতে লাগলাম কীভাবে মাকে কাছে পাওয়া যায়। এইভাবেই কেটে গেল কয়েকদিন। একদিন একটা ফোন দিয়ে আঁটলাম কীভাবে
কাছে পাওয়া যায়। আমি খেলার বাহানায় বাইরে গেলাম। বাইরে বল ক্রিকেট খেলতে খেলতে হঠাৎ আমার মনে সেই কুবুদ্ধিটা আসলো। আমি ছুটতে ছুটতে বাড়ি আসলাম। এসে মাকে বললাম যে মা, আমার বলে আমার নিচের ওখানে লেগেছে। মা বলল চল তোকে ডাক্তারের কাছে নিয়ে যাই। মা ডাক্তারের কাছে নিয়ে গেল এবং ডাক্তার কয়েকটা ওষুধ লিখে দিল ও মলম লাগানোর জন্য দিল। ডাক্তার দেখানো শেষ হলে বাড়ি আসলাম। এসে ওষুধগুলো খেলাম এবং সন্ধ্যাবেলায় ওষুধটা লাগানোর জন্য বলেছিল। তো একা একা লাগাতে অসুবিধা হচ্ছিল আমার, তাই মাকে বললাম যে মা, ওষুধটা লাগিয়ে দাও, আমি একা একা লাগাতে পারছি না। তো মা বলল তোর ওখানে আমি লাগাবো কীভাবে, আমার লজ্জা লাগে। আমি বললাম আমার তো অসুবিধা হচ্ছে, আমি কীভাবে লাগাবো, তুমি লাগিয়ে দাও না, আমি তো ছোট আছি। মা বলল ঠিক আছে দে। তাই বলে মা ওষুধটা হাতে নিয়ে আমাকে বলল নে প্যান্টটা খোল, আমি লাগিয়ে দিচ্ছি। আমি প্যান্টটা হালকা করে নিচে নামিয়ে দিলাম। মা ওষুধ লাগাতে লাগলো। মায়ের হাতের স্পর্শে হঠাৎ আমার বাবাজি দাঁড়িয়ে গেল। মাও লজ্জাবোধ করছিল, কিন্তু লজ্জা করে কি করবে, ওষুধটা তাকে লাগাতেই হবে। সে লজ্জা না করে ওষুধটা লাগাতে লাগলো। সে যতই হাতে নাড়াচাড়া করে ততই যেন শক্ত হতে থাকে। আমার বাবাজিটা তো লাফালাফি শুরু করে দিয়েছে মায়ের হাতের স্পর্শে, আর আমারও আশা পূর্ণ হতে চলেছে। আমিও তো খুব খুশি। মায়ের ওষুধ লাগানো শেষ হলে মা বলল চল খাবি, খাওয়া দাওয়া করে নেগা। তো মায়ের সঙ্গে গেলাম, খাবার টেবিলে গিয়ে বসলাম। একসঙ্গে খাওয়া শেষ করলাম, দিয়ে শুতে গেলাম। আমি আমার রুমে গিয়ে শুয়ে পড়লাম, মা মায়ের রুমে গিয়ে শুয়ে পড়লাম। তো বন্ধুরা, তোমাদের বলতে ভুলে গিয়েছি আমার মায়ের শরীরের গঠন কেমন। তার 34 সাইজের দুধগুলো ও তার পিছনের পাছা দুটো যেন বড় কোনো পাহাড়। সে অনেক সুন্দরী ও অনেক সুন্দর দেখতে, গায়ের রং ফর্সা। সে সবসময় স্মার্টভাবে থাকে এবং দামি দামি শাড়ি পরে। তারপর আমি আমার রুমে শুয়ে ভাবতে লাগলাম যে কীভাবে মাকে আর লাগাবো। মাকে লাগানোর কুন্ডি আটতে আটতে কখন যেন ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি পড়তে বসলাম। কিছুক্ষণ পর মা এসে চা দিল আমাকে। আমি চাটা খেলাম। তারপর মায়ের কাছে রান্নাঘরে গেলাম। মা দেখি রান্নাঘরে রান্না করছে। আমি মাকে বললাম মা, ওষুধ লাগাতে হবে তো। মা বলল তুই যা, আমি রান্না সেরে আসছি। মা রান্না শেষ করে আসবে বললো, তাই খুশিতে আমি রুমে গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর মা আসলো ও ওষুধটা নিয়ে প্রতিদিনের মতোই ওষুধ লাগাতে লাগলো। আর প্রতিদিনের মতোই আমার বাবাজি দিনের আগের থেকে আরও বেশি শক্ত হতে লাগলো। কিছুক্ষণ পর আমি তাকিয়ে দেখি মা আমার ওটা হাতে নিয়ে ভালো করে নাড়াচাড়া করছে, মলম লাগাচ্ছে। আমিও বুঝতে পারলাম যে মারও আমার ওটা দেখে ইচ্ছে হচ্ছে। তো এই সুযোগ হাতছাড়া করা যাবে না, এই ভেবে আমি মাকে বললাম যে মা হয়েছে? বললো হ্যাঁ হয়ে গিয়েছে। দিয়ে আমি প্যান্টটা পরে নিলাম ও বাইরে অনেকদিন ঘুরতে যাওয়া হয়নি, তাই একটু ঘুরতে বেরালাম।
বেশি ব্যথা করছে। মা বলল, বাইরে গেলি কেন? বাইরে না গেলে এগুলো হতো না। আবার মনে হয় কোথায় খেলতে গিয়ে আবার লাগিয়েছিস। আমি বললাম, না মা, হঠাৎ আবার ব্যথাটা বেড়েছে। মা বলল, যা ওষুধগুলো খেয়ে শুয়ে পড়, দেখ কমে যাবে। আমি ওষুধগুলো না খাওয়ার বাহানা করে শুয়ে পড়লাম। এক্ষণ পর বিকালবেলায় মা আমাকে এসে ডাকলো এবং জিজ্ঞাসা করলো, কিরে তোর ব্যথা কমেছে? আমি বললাম, না মা, কমেনি। মা, আমাকে এতক্ষণ জানাসনি কেন? আমি বললাম, কি করবো, তুমি তো কাজ করছিলে, তাই জানাইনি। আচ্ছা ঠিক আছে, দেখি কি হয়েছে। মা ফ্যানটা খুলে দেখতে লাগলো। মা মলমটা নিয়ে এসে আবার লাগিয়ে দিল। আবার ওষুধ নিয়ে এসে খাওয়াতে গেল। আমি বললাম, এইমাত্র ওষুধ খেয়েছি, খাবো না। একটু পরেই মা বলল, আমি খাবার করে নিয়ে আসছি, তুই রেস্ট কর, আমি আসছি বলে মা চলে গেল। মা রাতের খাবার রেডি করতে লাগলো। আমি রুমে শুয়ে ভাবতে লাগলাম, যেভাবেই হোক আগে লাগাতেই হবে। মা তাড়াতাড়ি করে রান্না করতে শুরু করলো। মায়ের রান্না শেষ হতে হতে রাত্রি 8টা বেজে গেল। রান্না শেষ হলে মা এসে আমাকে ডাকলো, চল খাবি আয়। আমি তাড়াতাড়ি করে উঠে খেতে গেলাম। খেতে খেতে মাকে বললাম, আজকে তোমার কাছে শুবো, তাহলে রাত্রে 2-3 বার মলমটা লাগিয়ে নিতে পারবো, তাহলে তাড়াতাড়ি ব্যথাটা সেরে যাবে। মা বলল, ঠিক আছে। তাড়াতাড়ি করে খাওয়া শেষ করলাম, হাত মুখ ধুয়ে শুতে গেলাম। আমি আমার রুম থেকে একটা বালিশ নিয়ে মায়ের রুমে চলে আসলাম, এসে শুয়ে পড়লাম। মা এদিকে সব গোছাতে লাগলো। রান্নাঘরে সব কিছু গুছিয়ে মা বাথরুমে ঢুকলো। আমি মায়ের আশায় বসে আছি, কখন আসবে ও কখন সব শুরু করতে পারবো। মা বাথরুম থেকে আসলো, এসে রুমের লাইটটা অফ করে দিল। রুমে শুধু ডিম লাইট জ্বলছিল। ডিম লাইটের হালকা আলোতে সব কিছুই ভালোই বোঝা যাচ্ছিল। মা তার শাড়িটা খুলল এবং একটা পাতলা নাইটি পরে নিল। মা প্রতি রাত্রে এগুলো পরে শোয়। কিছুক্ষণ পরে মা জানালা দরজা বন্ধ করে নিল ও আমার পাশে এসে শুয়ে পড়ল। আমি মাকে বললাম, মা শুয়ে পড়লা যে, আমাকে ওষুধটা লাগিয়ে দেবে না? মা বলল, কাজের চাপে ভুলেই গিয়েছিলাম, ওই ওষুধটা দে, লাগিয়ে দিই। তাই বলে মা উঠলো, আমি মাকে ওষুধটা দিলাম। মা ওষুধটা নিয়ে আমার প্যান্টটাকে নিজেই নামিয়ে নিল, নামিয়ে দিয়ে ওষুধটা লাগাতে লাগলো। মায়ের হাতের স্পর্শে আমার বাবাজি লাফিয়ে উঠল। মা একটু লজ্জা পেল আমার বাবাজিকে লাফাতে দেখে। আমার বাবাজি মায়ের হাতের স্পর্শে আস্তে আস্তে শক্ত হতে লাগলো। এক মুহূর্তে আমার বাবাজি একদম শক্ত লোহার বস্তুর মতো হয়ে গেল। মা কিছু না ভেবে ওষুধটা লাগাতে লাগলো। ওষুধটা লাগিয়ে নিয়ে মা বলল, হয়ে গিয়েছে। আমি বললাম, মা একটু হালকা করে মালিশ করে দাও, তাহলে মনে হয় ব্যথাটা তাড়াতাড়ি সারবে। মা বলল, ঠিক আছে। তাই বলে মা আমার বাবাজিটাকে
হাতে নিয়ে মালিশ করতে লাগলো। কিছুক্ষণ মালিশ করার পর মা বলল, হয়েছে, আমি অনেক ক্লান্ত, এবার শোবো। ঠিক আছে, শুয়ে পড়ো। মা শুয়ে পড়লো আমার পাশে। আমি মাকে এক দৃষ্টিতে দেখতে লাগলাম। তার বড় বড় আপেলগুলো আমার চোখের সামনে নাকের ভেতর থেকে ভাসছিল। আমি লোভ সামলাতে পারছিলাম না। কিছুক্ষণ পর মা দেখছি ঘুমিয়ে গিয়েছে। আমি খুব ভালোভাবে তার পুরো শরীরটা দেখতে লাগলাম। এই সুযোগেই দেখতে দেখতে একটা পা তার গায়ের ওপরে আর একটা হাত তার গায়ে তুলে দিলাম, দিয়ে জড়িয়ে ধরলাম। মা এটা বুঝতেও পারল না। আস্তে আস্তে হাতটা তার আপেলের উপরে নিয়ে আসলাম। তার আপেলের উপরে হাত রাখতেই যেন আমার পুরো শরীরে বিদ্যুতের মতো কারেন্ট চলে গেল। পুরো শরীরটা যেন কেঁপে কেঁপে উঠল। আমার বাবাজিটা যেন আরো শক্ত হয়ে গেল। একটু পরেই মা দেখি ঘুম ভেঙে গিয়েছে। মা বলল, এইভাবে ঘুমালে ঘুমাতে পারি নাকি, পা নামিয়ে শো। আমি একা শুয়ে থাকি, তুই তো জানিস আমার অসুবিধা হচ্ছে, তুই ঠিক হয়েছ। আমি পা নামিয়ে নিলাম ও শুয়ে পড়লাম। তারপর মাকে বললাম, আমার কোল বালিশ জড়িয়ে ধরে শুয়ে থাকা অভ্যাস, তাই হচ্ছে না, আমি তোমাকে জড়িয়ে ধরে শুই। মা বলল, ঠিক আছে, বেশিক্ষণ না। আমি বললাম, আমি ঘুমিয়ে গেলে তুমি নামিয়ে দিও, তখন অসুবিধা হবে না। মা বলল, ঠিক আছে। এই সুযোগে আমি মাকে জড়িয়ে ধরলাম, দিয়ে শুয়ে পড়লাম। আর মাকে বলতে লাগলাম, মা তুমি কত ভালো, ঠিক আছে, আর আদিত্যটা করতে হবে না, এবার ঘুমা। আচ্ছা ঠিক আছে। আমি মাকে জড়িয়ে যেভাবে ধরেছিলাম, তার তার বুকের কাছে আমার মুখটা চলে আসছিল এবং তার আপেলগুলো আমার মুখে থেকে যাচ্ছিল। তো এতে মা কিছুটা অতিষ্ঠতা বোধ করছিল, কিন্তু ছেলে হয়ে তার, তাই সে অতটা ভাবল না। আমি আরো জোরে ভালো করে চেপে ধরলাম মাকে। এতে আপেলগুলো সম্পূর্ণ আমার মুখের কাছে চলে আসছিল আর নাকের ফাঁকা দিয়ে আমার নাকের নিঃশ্বাসটা মায়ের আপেলের উপরে পড়ছিল। তাই আধ ঘন্টা ধরে এভাবে জড়িয়ে ধরে থাকলাম। কিছুক্ষণ পর দেখি মা কিরম যেন করছে। বুঝতে পারলাম মা আমার নাকের নিঃশ্বাসে মা অনেকটা গরম হয়ে উঠেছে। কারণ আজ বিগত অনেক দিন থেকে মা সুখ পায়নি, তার কারণ আমার বাবা মারা যাওয়ার পর থেকেই। তাই আমার গায়ের স্পর্শে ও আমার নাকের নিঃশ্বাসের গরম নিঃশ্বাসে মা অনেকটা গরম হয়ে গিয়েছে। আমি বুঝতে পারলাম এটাই সুযোগ। আমি মাকে বললাম, মা আমি অনেকদিন তো তোমার দুধ খাইনি, আজকে খাবো। মা বলল, সে কি, তুই তো বড় হয়ে গেছিস, এখন খেতে হয় নাকি, ছোট ছিলি তখন অনেক খেয়েছিস, এখন খেতে হবে না। বড় হয়ে গেলে কেউ আবার দুধ খায় নাকি, তুই যখন ছোট ছিলি তখন সেটা আলাদা ব্যাপার ছিল, এখন বড় হয়ে গেছিস, এখন খেতে হবে না। আমি মাকে জোর করতে লাগলাম, না মা একটু খাবো, দাও না।
অনেকদিন খাইনি, প্লিজ খাও না, অনেকদিন খাইনি। মা আমার জোরাজোরিতে আর পারল না, তখন বলল ঠিক আছে একটু খাবি, বেশি না। তাই বলে মা তার নাইটিটা থেকে একটা আপেল বের করে দিল। আমি তার আপেল দেখেই আমার মাথায় নষ্ট। তার আপেলগুলো সাদা ধপধপে, আপেলের বোঁটাটা বাদামি রঙের, যেন পুরো একটা আস্ত বড় আপেল। আমি একটা হাত দিয়ে আপেলটাকে ধরলাম ও মুখের মধ্যে যতটা সম্ভব পুরে নিলাম আর চুষতে লাগলাম। আপেল চুষতে চুষতে আরেকটা হাত আপেলের ওপর রেখে হালকা চাপ দিলাম। এইভাবে আপেল খেতে লাগলাম। কিছুক্ষণ আপেল খাওয়ার পর মা বলল হয়েছে? আমি বললাম এই তো শুরু করলাম, আরেকটু তাড়াতাড়ি খা। আমি আপেল জোরে জোরে চুষতে লাগলাম আর হাত দিয়ে আস্তে আস্তে চেপে দিতে লাগলাম। এতে মা যেন আরো অনেক বেশি গরম হয়ে গিয়েছে। মা যেন কেমন ছটফট করছে। আমি বুঝতে পারলাম এটাই সুযোগ। আমি হাতটা ওই আপেল থেকে সরিয়ে নিয়ে মায়ের আরেকটা আপেল ওটার হাত দিয়ে চাপতে লাগলাম। বুঝতে পারলাম মায়ের কোনো সারা শব্দ নেই, তার মানে আমার কাজ হয়ে গিয়েছে। আমি একটা আপেল খেতে লাগলাম আর আরেকটা আপেল চাপতে লাগলাম। মা যেন কেমন ছটফট করছে আর মুখ থেকে কেমন যেন একটা উহ আহ আওয়াজ বের হচ্ছিল। এরপর মা বলে উঠল হয়েছে এবার ছাড়। কারণ মা বুঝতে পারলো যে বেশিক্ষণ এরকম করলে অন্য কিছু ঘটে যেতে পারে, সেই ভয়ে মা আমাকে ছাড়িয়ে নিল। তারপর আমি মাকে বললাম যে মা ওষুধটা আরেকবার লাগিয়ে দাও ঘুমানোর আগে। তখন মা বলল ঠিক আছে দেখছি। তাই বলে মা ওষুধটা নিয়ে আবার প্যান্টটা খুলে দিল, দিয়ে লাগাতে লাগলো। আমি বললাম এবার আগে ভালো করে ম্যাসেজ করে মলমটা লাগিয়ে দাও। মা বলল ঠিক আছে। মা হাতে নিয়ে শুরু করলো ওষুধ লাগাতে। ওষুধ লাগিয়ে নিয়ে তারপর ম্যাসেজ করে দিতে লাগলো। আমার বাবাজি তো আগে থেকেই একদম যেন কোনো লোহার বস্তুর থেকেও শক্ত হয়ে আছে মায়ের হাতের স্পর্শে। মা দুই হাত দিয়ে মুঠ করে ধরে তার হাতের ছোঁয়ায় যেন আরো অনেক বেশি গরম হয়ে গেলাম আমি। মা আস্তে আস্তে মালিশ করতে লাগলো। আস্তে আস্তে আমার ওটা মালিশ করছে আর ওঠানামা করছে। আমি বললাম আর একটু জোরে করো, এত আস্তে করলে তো হচ্ছেই না। মা বললো আচ্ছা ঠিক আছে। মা তখন আরেকটু জোরে জোরে ওঠানামা করতে লাগলো আর মালিশ করতে লাগলো। মায়ের দিকে তাকালাম, বুঝতে পারলাম মায়ের ও ইচ্ছে হয়ে গিয়েছে। আমি তখন সুযোগ বুঝে মাকে বললাম আরেকটু জোরে করো। মা আরো জোরে শুরু করলো, জোরে জোরে ওঠানামা করতে লাগলো আর ম্যাসাজ করে দিতে লাগলো। এক পর্যায়ে মা দেখি অনেক গরম হয়ে মুখে দিকে তাকিয়ে আছে আমার। আমি চোখ বন্ধ করেছিলাম, তাকিয়ে দেখি মা আমার দিকে তাকিয়ে। আমি আবার চোখ বন্ধ করে নিলাম। মা তখন ওঠানামা করতে করতে আরো স্পিড বাড়িয়ে দিল। আমি বুঝতে পারলাম মায়ের উঠে গিয়েছে, এবার মা রেডি। তখন আমি মাকে বললাম
নাড়িয়ে দিল। কিছুক্ষণ পর আমার ওটা থেকে হড় হড় করে জল এর মতন কি সব বেরিয়ে আসলো। তখন মা বলল, তোর ওটা থেকে যেন কি সব বেরাচ্ছে। তখন আমি বললাম, কই দেখি। আমি উঠে দেখলাম সত্যি যেন সাদা সাদা কি সব বেরিয়ে গিয়েছে। তখন মাকে বললাম, মা এটা কি বেরিয়ে গিয়েছে? মা বলল, এটা তুই বুঝবি না, এটা সব ছেলেদেরই বের হয় এরকম। আমি বললাম, এটা কি? মা বলল, এটা হলো বীজ, এটা থেকেই নতুন জন্ম হয়। যেমন তোর বাবার বেরিয়েছে, দিয়ে তুই জন্ম হয়েছিস। আমি বললাম, কিভাবে হয়েছে? তাহলে আমারটা থেকেও কি কেউ জন্ম হবে? মা বলল, না, এভাবে হয় না। তাহলে? মা বলল, কোনো নারীর সঙ্গে, কোনো মেয়ের সঙ্গে যদি এটা করা যায় তবেই সেটা মেয়েটার ভেতরে এটা দিলেই গা তবেই বাচ্চা হয়। আমি তখন বললাম, তাহলে ঠিক আছে। তারপর মা আমার ওইগুলো পরিষ্কার করতে লাগলো। আমি মাকে বললাম, তাড়াতাড়ি পরিষ্কার করে নাও। মা বলল, করে দিচ্ছি। মা সমস্ত কিছু ভালো করে মুছে পরিষ্কার করে দিল। মা বলল, যা বাথরুমে গিয়ে ধুয়ে আয়। আমি বাথরুম গিয়ে ধুয়ে আসলাম, এসে শুলাম। দিয়ে মা বলল, সব তো ওষুধ ধুয়ে ফেললি, আবার লাগিয়ে দিই আয়। তাই বলে মা আবার ওষুধ লাগাতে লাগলো। আমার বাবাজি কিছুক্ষণের মধ্যেই আবার সেই আগের মতোই শক্ত হয়ে গেল। তখন মা বলল, আবার মা বলল, এবার হয়েছে, এবার শো। আমি বললাম, মা একটু, আরেকটু। মা বলল, আর একটুও না, এবার শুয়ে পড়। তাই বলে মা শুয়ে পড়ল। আমি আবার মাকে বললাম, মা ঘুমানোর আগে আমি একটু দুধ খাবো। তাই বলে মাকে জড়িয়ে ধরলাম। মা বলল, খেতে হবে না, এখন ঘুমা। আমি বললাম, না, আমি ঘুমাতে ঘুমাতে খাবো, ছোটোবেলায় যেমন খেতাম আর ঘুমাতাম এরকম। মা বলল, আচ্ছা ঠিক আছে। তাই বলে আমি দুধটা নাইটির ভেতর থেকে তার আপেলগুলো বের করে নিয়ে খেতে শুরু করলাম, আর অন্যটা হাতে ধরে রাখলাম। কিছুক্ষণ পর মা দেখি এরকম করছে। মা তো আগে থেকেই গরম ছিল, আমার পরে আবার আপেল খাওয়াতে আরো বেশি গরম হয়ে গিয়েছে। আমি জোরে জোরে খাওয়া শুরু করলাম, আর অন্য আপেলটা হাত দিয়ে চাপতে লাগলাম। জোরে জোরে চাপতে চাপতে, চুষতে চুষতে মাকে দেখতে লাগলাম। মা দেখি আমার আপেল খাওয়া আর হাতের চাপ খেয়ে গরম হয়ে আওয়াজ বের করতে লাগলো। তখন বুঝলাম এবার মা খেলার জন্য রেডি হয়ে গিয়েছে। আমি আর দেরি না করে মার নাইটিটা তুলে দিয়ে নিচে থেকে উপরে তুলে দিলাম, আর দুটো আপেলই বের করে দুটো আপেলই খেতে লাগলাম আর হাত দিয়ে চটকাতে লাগলাম। আমার অন্য হাত আস্তে আস্তে মায়ের নিচের মাঠের দিকে রাখলাম। হাত রাখতেই মা যেন কেমন কেমন করে মোচড় দিয়ে উঠল আর হাতটা সরিয়ে দিতে গেল। আমি জোর করে হাতটা চেপে মাঠের ওপরে রাখলাম। দেখলাম মাঠ পুরো ভিজে গিয়েছে, কি সব যেন মাঠে থেকে বেরাচ্ছে। তখন বুঝলাম যে মা আমাকে আর কিছু বলবে না, আর কোনো বাধা নেই। তখন আমি মায়ের উপরে উঠে পড়লাম।
করে দিলাম। তার গোটা শরীরে চুমু দিয়ে ভরিয়ে দিলাম। মা আহ করতে করতে গোটা বিছানায় যেন মোচড় খেয়ে বেড়াচ্ছে। আমি আস্তে আস্তে তার আপেল ও গলায় ও ঠোঁটে মুখে কিস করতে লাগলাম। চুমু দিতে দিতে আমি নিচের দিকে নামতে লাগলাম। তার পেটে ও নাভিতে চারপাশে চুমু খেতে খেতে আরও নিচে নেমে আসলাম। নিচে নেমে এসে তার মাঠের ওখানে এসে থামলাম ও দেখলাম কত সুন্দর, একদম সাদা ধবধবে, যেন পুরোটাই একটা সমুদ্র। তার মাঠে চারপাশটা যেন ছোট ছোট ঘাসে ঘেরা। আমি কিছু না ভেবে তার ওখানে একটা চুমু দিলাম। তারপর আমি তার মাঠের ওপর হাত বোলাতে লাগলাম। কিছুক্ষণ হাত বুলিয়ে নিয়ে তার ওখানে মুখ পুড়ে দিয়ে চাটতে ও চুষতে লাগলাম। এতে আরও যেন গরম হয়ে গেল। আর বলতে লাগলো, চুষ বাবা চুষ, জোরে জোরে চুষ। আমি আরও জোরে চুষতে লাগলাম। এভাবে কিছুক্ষণ চুষার পর মা যেন হড় হড় করে জলের মতো কি সব ছেড়ে দিল। তারপর মা আমাকে বলল, আর চুষতে হবে না, এবার তোর ওটা বের কর আর আমার ওখানে সেট করে ঢুকিয়ে দিয়ে আমাকে শান্ত কর। আমি মায়ের কথা মতো প্যান্ট খুলে আমার বাবাজিটাকে বের করে মায়ের মাঠের গর্তে সেট করলাম ও একটা জোরে করে চাপ দিতে ঢুকে গেল। সম্পূর্ণটা যেন একদম তার ভিতরে গেঁথে গেল। এতে মা কুকিয়ে উঠল আর বলল, জোরে জোরে কর বাবা, মাছ এতদিনের স্বাদ আজ মিটিয়ে দে। এতদিনের আশা ছিল যে কেউ আমাকে করে শান্ত করুক। আজ কতদিন থেকে সেই সুখ পাইনি, আজ সেই সুখ তুই দে আমাকে। এই বলে আমি মায়ের কথা শুনে আরও বেশি গরম হয়ে আরও জোরে জোরে খেলতে লাগলাম। তারপর মাকে খেলতে খেলতে মাকে বললাম, তুমি ডগি স্টাইলে হও, ডগি স্টাইলে বসে পড়ো, আমি পিছনটাই খেলবো। তারপর মা আমার কথা মতো ডগি স্টাইলে বসলেন। আমি পিছন থেকে জোরে জোরে খেলতে লাগলাম। জোরে জোরে খেলতে খেলতে মাকে শান্ত করলাম। মা হড়হড় করে আবার জল ছেড়ে দিল। তারপর কিছুক্ষণ আমি আরও জোরে জোরে খেলে আমার জল ছাড়লাম।